মানব জীবনের সুপ্রিয় পাঠক ও দর্শক শুভেচ্ছা। আশা করি করোনার এই কঠিন সময়ে সবাই ভালো আছেন, নিরাপদে আছেন। আপনাদের আমন্ত্রণ জানাচ্ছি মানব জীবনের ফেসবুক লাইভ না বলা কথা অনুষ্ঠানে। আজ আমাদের সঙ্গে আছেন জাতীয় দলের টেস্ট অধিনায়ক মমিনুল হক সৌরভ। সৌরভ, আপনাকে স্বাগত জানাই আমাদের লাইভে। স্বাগতম। আসসালামু আলাইকুম। কেমন আছেন? কেমন আছেন? আছি আলহামদুলিল্লাহ। খুব ভালো আছি। আপনারা কেমন আছেন? এই তো আমরা ভালো আছি। দর্শক, মমিনুল হক সৌরভের পরিচয় তেমন ভাবে দেওয়ার কিছু নেই, তারপরে কিছু কথা বলে দিতে হয়। ছোট্ট করে তার সম্পর্কে কিছু কথা বলতে হয়, যেখানে বর্তমানে 28 বছর বয়সী ক্রিকেটারের জন্ম সাগরকন্যা কক্সবাজারে। সেখান থেকে এই ক্রিকেট তাকে নিয়ে এসেছে ঢাকার সাভারের ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান বিকেএসপিতে। তার ক্রিকেট ও শিক্ষা জীবন কেটেছে সেখানে। জাতীয় দলের 2012-তে তার ওয়ানডে অভিষেক ও টি-20 অভিষেক, তারপরেই শ্রীলঙ্কাতে তার টেস্ট অভিষেক। এরপরেই তার নামের সঙ্গে যুক্ত হয়ে যায় টেস্ট ক্রিকেটারের তকমাটি, এবং গেল বছরই তিনি টেস্ট দলের অধিনায়ক হন। সাকিব আল হাসান নিষিদ্ধ হওয়ার পরে অনেক বড় একটি দায়িত্ব আসে তার কাঁধে, তাও ভারতের বিপক্ষে তিনি শুরু করেন তার নেতৃত্ব। যদিও শুরুটা ভালো হয়নি, তারপরেও তিনি এগিয়ে যাচ্ছেন। হতাশা কাটিয়ে করোনার এই কঠিন বাস্তবতায় আমাদের সামনে এখন সুসংবাদ হচ্ছে, অনিশ্চয়তা কেটে গেছে, মাঠের ক্রিকেট ফেরার একটি সিদ্ধান্ত চলে এসেছে। বাংলাদেশ দল আন্তর্জাতিক ক্রিকেটে ফিরবে শ্রীলঙ্কা সফর দিয়ে, যেখান থেকে মমিনুল শুরু করেছিলেন শ্রীলঙ্কা সফর। মমিনুল, এই সময় কিছুদিন আগে আমরা যখন কথা বলেছি, তখন আমাদের সামনে ছিল অনিশ্চয়তা, কখন ক্রিকেট হবে, কখন মাঠে খেলা ফিরবে জানা ছিল না। এই সংবাদটি এখন আপনাদের জন্য কত স্বস্তি। 24 তারিখ আমরা শ্রীলঙ্কার উদ্দেশ্যে ঢাকা ছাড়বো, 23 তারিখে। সত্যি কথা বলতে আমরা সবাই জানি যে আমরা এই কিছুদিন আগে যে সময়টা গিয়েছে বাংলাদেশ ক্রিকেটে, বাংলাদেশ সারা ওয়ার্ল্ডে আর কি, ওই সময়টার সাথে আমরা কেউ অভ্যস্ত না। যে যার নিজের কাছ থেকে অনেক বিরতি ছিল। তো যখন আপনার এরকম একটা প্যান্ডামিক চলে, তখন সবকিছু বন্ধ থাকে। আবার যখন অফ হয়ে যায়, সবকিছু আবার আগের জায়গায় চলে আসে, তার কাজকর্মে ফিরতে পারে, তার দৈনন্দিন কাজ করতে পারে। তো তখন তার কাছে এটা বিরাট একটা স্বস্তির একটা বিষয় আমার কাছে মনে হয়। তো আমার কাছে মনে হয় যে এটা আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া যে অ্যাটলিস্ট আমরা মাঠে আল্লাহর রহমতে আস্তে আস্তে করে ফিরতে পারছি। সেই সাথে আপনার একই সাথে ইন্টারন্যাশনাল ক্রিকেট দিয়ে ফিরছি। এটা আমার কাছে মনে হয় যে বিরাট অপরচুনিটি, আবার স্বস্তির একটা বিষয় আমার কাছে মনে হয়। তো অবশ্যই সবার ভিতরে একটু খেলার যে উন্মুখ জিনিসটা আছে, সবাই খেলার ভিতরে থাকার যে ইচ্ছা চাহিদা আছে, ওটা অবশ্যই এটা দিয়ে হয়তো মিটে যাবে। প্রায় 8 মাস লাস্ট আমরা জিম্বাবুয়ের বিপক্ষে খেলেছিলাম, তারপরে 8 মাস কেটে গেছে। প্রায় 8 মাস পরে আমরা আবারও টেস্ট খেলতে নামবো। তো এই সময়টা, যে কঠিন সময়টা পেরিয়ে এই টেস্ট খেলা আরো কঠিন মনে হচ্ছে কিনা, যে মাঠে মানিয়ে নেওয়া, এই চ্যালেঞ্জগুলো কতটা কঠিন মনে হচ্ছে আপনার কাছে? দেখেন, আমার কাছে যেটা মনে হয়, সারা ওয়ার্ল্ড, সারা বিশ্বই আপনার এই চ্যালেঞ্জটার মোকাবেলা করছে। তো এটা তো আপনার প্রাকৃতিক একটা চ্যালেঞ্জ আমার কাছে মনে হয়। মাঝে মধ্যে এরকম চ্যালেঞ্জ আছে সবার। তো এই চ্যালেঞ্জগুলো আমার কাছে মনে হয় এই চ্যালেঞ্জগুলো নিতে হয়, আর এটা নেয়ার মতো মন মানসিকতা তৈরি করতে হবে আপনার। আর এই জিনিসটা কারো হাতেও ছিল না, যেহেতু আসছে এটা অবশ্যই এটা একটা চ্যালেঞ্জ। আমরা হয়তো, আমার কাছে যেটা মনে হয়, আমরা এনাফ প্রিপারেশন পাবো। শুধু আমাদের টিম না, ওয়ার্ল্ডের সব বড় বড় টিমই আপনার করোনার পরে সবাই একটু চ্যালেঞ্জের মুখে থাকবে। এটা হয়তো 1-2 সিরিজ হয়তো একটু চ্যালেঞ্জ থাকে, পরে এটার সাথে সাথে আপনার পর্যায়ক্রমে সময়ের সাথে সাথে সবাই এটা অ্যাডজাস্ট করে নিতে পারবে। তো যে জিনিসটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, আপনার এই চ্যালেঞ্জটা নেওয়ার মতো ক্ষমতা, এই জিনিসটা নেওয়ার যে ইচ্ছে, ওইটা আপনার মাথায় থাকাটা খুব ইম্পর্টেন্ট। আপনি মেন্টালি ওভাবে সেট আপ করে রাখাটা ভালো, তাহলে আপনার হয়তো সারপ্রাইজ অনেক কিছু আসবে আপনার লাইফে, ওর ভিতরে। এটা আপনার সারপ্রাইজ হবেন না যদি আপনার চ্যালেঞ্জগুলো আসে। তো আমার কাছে মনে হয় যে আমরা শ্রীলঙ্কা সিরিজের আগে এনাফ প্রিপারেশন পাবো,
সাথে আপনার ভালো প্র্যাকটিসও হবে, অনেকদিন লম্বা সময় পাবে ম্যাচে, ইন্টারন্যাশনাল ম্যাচে যাওয়ার আগে। তো এটা আমার কাছে মনে হয় যে খুব একটা ভালো প্রিপারেশন হবে যে ইন্টারন্যাশনাল ফেরার আগে। আমরা ক্রিকেটীয় কিছু কঠিন প্রশ্ন নিয়ে শুরু করেছিলাম, বাস্তবতা এখন আমরা খেলাই পেয়েছি। একটু পিছনে ফিরে যাই। মমিনুল, আপনি কক্সবাজার থেকে বিকেএসপি যে সফরটা পাড়ি দিয়েছেন, বিকেএসপি থেকে যে ক্রিকেট কেরিয়ার, সেখান থেকে টেস্ট দলের অধিনায়ক, এই গল্পটা যদি একটু বলতেন, বিশেষ করে ছোটবেলায় এই ক্রিকেটার হওয়ার গল্পটা যদি আমাদের বলতেন। না আসলে ছোটবেলায় এলাকার ভিতরে খেলতাম, এলাকার ভিতরে আমার বিশেষ করে আমার সব এলাকায় তো আপনার আগে বিশেষ করে ট্যাপ টেনিস খেলা হতো। আপনার সবাই এলাকার যারা বড় ভাই আছেন, তারপর আপনার এলাকার যারা ফ্রেন্ড সার্কেল আছে সবাই খেলতো, তো ওইভাবে আমিও খেলতাম। আমার বড় ভাই ছিলেন, আমার এক ভাইয়ার এক ফ্রেন্ড ছিলেন ফরহাদ নাম, উনি আমাকে খুব ভালো গাইড করতেন। তো উনার মাধ্যমে আমার মোটামুটি বলতে গেলে মানুষের লাইফে একজন ছোট আহ, সে গুরু যে বলে আর কি, তো উনি আমার লাইফে মানে ছোটবেলাতে একটা গুরু হিসেবে ছিলেন। তো উনি সবসময় দেখভাল করতেন, খেলাধুলো করে সবসময় ইন্সপায়ার করতেন। আহ, তারপর ওইখান থেকে ওই এলাকার ভিতরে খেলতে খেলতে একটা সময় আমি, তখন আপনার 2004 অথবা 3 দিকে মনে হয়, তো ওই সময় আপনার বিকেএস প্রজেক্টের ক্যাম্প হতো। তো ওই প্রজেক্টের ক্যাম্পে আমি ভর্তি পরীক্ষা দিই। ভর্তি পরীক্ষা না, প্রজেক্টের ক্যাম্পে আপনার ওই যে ক্যাম্পে মনোনীত হওয়ার জন্য কিছু পরীক্ষা নেন, ওই পরীক্ষায় আমি উত্তীর্ণ হই। তারপরে আপনার ক্যাম্পে যাই। ক্যাম্পে যখন যাই তখন একটু বাধা আসছিল। আপনারা সবাই জানেন ওই সময়টা ক্রিকেটের খুব বেশি প্রচলন ছিল না, ক্রিকেটের মানুষের খুব বেশি ফ্যান ফলোয়ারও ছিল না, মানুষ ওইভাবে ফলো করতো না ক্রিকেট। তো বাবা মাও আপনার ওইভাবে সাপোর্ট করতো না ক্রিকেটটাকে। তো আমার প্রথম দিকে একটু কষ্ট হয়েছিল বাবা মাকে ওই জিনিসটা বোঝানো, ক্রিকেটটা পরবর্তীতে কি হতে পারে না হতে পারে। আর যদিও আম্মু বুঝতেছিলেন না, আমার আব্বা আম্মু দুজনে বুঝছিলেন না। পরে আমি ওই আমার ভাইয়া, তারপরে আমার ওই ভাইয়ার ফ্রেন্ড ফরহাদ উনি, তারপরে আমি যে ক্যাম্পে ছিলাম ওনার পিকিসপি যে কোচ ছিলেন নাজিম স্যার, ওনার কাছে আমি অবশ্যই কৃতজ্ঞ। উনি আমার আম্মা ভাইয়াকে খুব ভালো কনভিন্স করেছিলেন যে ওকে দেন, হয়তো ওর হয়তো ভবিষ্যৎ একটা ভালো একটা ভবিষ্যৎ হতে পারে। শিওর ছিল না হবে কি হবে না। যদি আমিও লেখাপড়া খুব একটা ভালো ছিলাম না, আম্মু বললো যে যেহেতু ক্রিকেটটা ভালো করে তাহলে তো দেয়া যেতে পারে। তো ওইখান থেকে মোটামুটি ক্রিকেটের লাইফটা শুরু। তো বিগ স্পিড প্রজেক্টের ক্যাম্প করি। বিগ স্পিড প্রজেক্টের ক্যাম্প করার পরে উনি আমাকে সাজেস্ট করলেন বিগ স্পিডে ভর্তি হওয়ার জন্য। যদিও আমি প্রথম বছর পরীক্ষা দিই 2003-তে, তো ওই সময় পরীক্ষা দেওয়ার পরে আমি অ্যালাউ হইনি। তো হাইটটা একটু কম ছিল, যেটার কারণে অ্যালাউ হইতে পারি নাই। পরে যখন বেরোই, বিকেএসসি থেকে বেরোই, মন্ডন খুব খারাপ, তখন উনি আমার ওই স্যার আব্বা আম্মার সাথে কথা বললেন, বলার পরে বললেন যে আপনারা যখন এখান থেকে যাবেন একটা সাইকেল কিনে নিয়ে যান, দ্যাটলিস্ট ও হয়তো সাইকেল চালায়, যেটা আমরা সবাই, আপনি আমি সবাই বিশ্বাস করি যে ছোটবেলা যারা সাইকেল চালায় তাদের কিছু হলেও আপনার একটু হাইট বৃদ্ধি হয়। আমি 1 বছর সাইকেল চালালাম, একটু প্র্যাকটিস করলাম। তারপর পরের বছর আবার 2004-এ আবার পরীক্ষা দিই। তো আল্লাহ রহমতে ওই বছর আমি অ্যালাউ হয়ে গেছি ভর্তির জন্য। তো ওইখান থেকে আপনার 2004 থেকে 2010 পর্যন্ত 6 বছর বিগেসি যে কোর্স, ওই কোর্সে ছিলাম। তো ওই সময় সালাউদ্দিন স্যারকে পাই। তারপর থেকে সালাউদ্দিন স্যারের সাথে একটা ভালো আল্লাহর কাছে শুক্রিয়া যে কিছু কিছু মানুষ ছিল যারা আমার লাইফের জন্য খুব ইম্পর্টেন্ট ছিল। তারপর যদি আমি বলি যে আমার ছোটবেলা যে গুরু ফরহাদ, তারপরে নাজিম স্যার, উনি যদি আজকে হয়তো আমাকে সাজেস্ট না করতেন বিগেসি ভর্তির জন্য, তাহলে হয়তো আমার এই জায়গায় আসাটাও হতো না। আল্লাহর কাছে শুক্রিয়া। তারপরে বিগিসিতে ভর্তি হওয়ার পরে সালাউদ্দিন স্যারের একটা গাইডনেস এখনো পর্যন্ত আছে আলহামদুলিল্লাহ, ফাহিম স্যার, সালাউদ্দিন স্যার। তো এইভাবে আল্লাহর মধ্যে পথ চলা। তারপরে এই টিম বাংলা 2000 2011 12-এর দিকে এই টিমে খেলি, তারপর ন্যাশনাল টিমে আল্লাহর মধ্যে এইভাবে। মমিনুল, শুরুতেই বাবা মার একটু অনিচ্ছা ছিল, তারপরে কিন্তু সেটা কেটে গেছে। হ্যাঁ, তো জি। একজন মমিনুল হওয়ার পিছনে আপনার পরিবার কতটা ভূমিকা রেখেছে শেষ পর্যন্ত, এখন পর্যন্ত তাদের ভূমিকা কতটুকু? হ্যালো, হ্যালো, শুনতে পাচ্ছেন? শুনতে পাচ্ছি কিন্তু ভিডিও আসতেছে না। আচ্ছা, লিভ করে দর্শক, টেকনিক্যাল কারণে
মমিনুল আমাদের সঙ্গে বিচ্ছিন্ন হয়ে গেছেন। আশা করি কিছুক্ষণের মধ্যে আবার আমাদের এই টেকনিক্যাল সমস্যাটি দূর হবে এবং মমিনুল আমাদের সাথে যুক্ত হবেন। দর্শক, আপনারা শুনছিলেন মমিনুল হক সৌরভের ক্রিকেটার হওয়ার গল্প। ইতিমধ্যে আবার উনি যুক্ত হয়েছেন, তো উনি জানাবেন ওনার পরিবারের ভূমিকা এখন পর্যন্ত ওনার সঙ্গে কতটুকু। মমিনুল, প্লিজ বলবেন। আহ, যদি বলতে হয় আমার কাছে মনে হয় যখন আপনি ফ্যামিলি থেকে পেশ করে ওই সময়টা আমার জন্য খুব চ্যালেঞ্জ ছিল, কারণ আমি আপনাকে আগেই বলেছিলাম যে 2001-2 থেকে আপনার ক্রিকেটটা খুব বেশি প্রচলন ছিল না, খুব বেশি ফ্যান ফলোয়ার ছিল না। তো ওই সময়টা আমার জন্য খুব চ্যালেঞ্জিং ছিল বা আমাকে কনভিন্স করাটা। আহ, তখন আমি বুঝতে পারি যে হয়তো আমার বা আমাকে আরো ভালো মতো কনভিন্স করতে আমার হয়তো ভালো কিছু করে দেখাতে হবে। তখন ভালো কিছু কিছু জিনিস করতে পারি, তখন আব্বা আম্মা অনেক বেশি সাপোর্ট দেয়। আহ, এটা অবভিয়াসলি আপনার এখনো পর্যন্ত 100% বললেও কম হবে। আব্বা আম্মা আমাকে সবসময় সাপোর্ট দেয়, বিশেষ করে আব্বা আম্মা, ভাইয়া, ফ্যামিলির সবাই। এখন তো আরও যুক্ত হয়েছেন আমার ওয়াইফ। তো মনে হয় আপনার যতই বলি এটা কোনো শেষ করা যাবে না কতটুকু সাপোর্ট করে। আর ফ্যামিলির সাপোর্টটা একটা মানুষ ভালোভাবে সাকসেস হওয়ার জন্য ফ্যামিলির সাপোর্টটা অনেক বেশি ইম্পর্টেন্ট। কারণ ফ্যামিলির সাপোর্ট না হলে আপনি শান্তিটা, মানুষের যে মনের যে শান্তিটা, ওই শান্তিটা আমার কাছে মনে হয় যে কেউ পায় না। তো আমার ফ্যামিলি, বিশেষ করে আব্বা আম্মা, ভাইয়া, তারপরে এখন বর্তমানে ওয়াইফ, তো অনেক বেশি সাপোর্টিভ এই এই বিষয়গুলোতে। মমিনুল প্রথম জীবনে একটি সাইকেল পেয়েছিলেন মানে হাইট বাড়ানোর জন্য, সেটা কি শেষ পর্যন্ত কাজে এসেছে? সেই সাইকেলিং বা সেই সাইকেলটা আমার তো কতদিন মনে চালিয়েছেন আপনি? আমার তো মনে হয় কাজে এসেছে, আমার কাছে মনে হয়। কারণ আমি আহ, কাজে এসেছে, কারণ আমি একটু হলেও লম্বা হয়েছিলাম ওই সময়, আমার কাছে মনে হয়। আচ্ছা, ধন্যবাদ মমিনুল। এটা 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 এই জিনিসটা কিন্তু আহ, শুধু আমার ক্ষেত্রে না, আপনারা দেখবেন যে অনেক সময় অনেক বাচ্চা কাছে ছোটবেলা কিন্তু সাইকেল চালায়। এটা কিন্তু আমাদের দেশে একটা রীতি হিসেবে চলে এসেছে যে ছোটবেলায় যারা সাইকেল চালায় তারা একটু লম্বা হওয়ার একটা সুযোগ থাকে। তো আমি না, এটা মানে পুরো প্রজন্ম থেকে প্রজন্ম চলে আসছে, সবাই জানে। তো ওই হিসাবে আমি ওই জিনিসটা ট্রায়াল করি। তো আল্লাহর রহমতে আলহামদুলিল্লাহ, লাখ লাখ শুকরিয়া, এই জিনিসটা আমার জন্য কাজে লেগেছে। মমিনুল ওয়াইফের কথা বললেন, বাবা মায়ের পরে তার অবস্থান চলে এসেছে। তো অনেকেই বিশ্বাস করছে যারা মমিনুল প্রেম করতে পারেন, কিন্তু আপনি যতটুকু শুনেছি প্রেম করে বিয়ে করেছেন। তা যদি জি আপনার জি মুখে জি। আপনার বিয়ে গল্পটা একটু শুনতাম। আহ, আসলে আমি প্রেম আমি প্রেম ওইরকম না যে, প্রেম ছিল আমার 4-5 বছরের প্রেম ছিল। আমি সবসময় আল্লাহর কাছে সবসময় চাইতাম, সব মানুষের একটা মানে ইচ্ছা থাকে যে কিরকম মেয়ে বিয়ে করবে, তার কিরকম চাহিদা, সে কিরকম চায়। এটা হয়তো আপনার আপনার ক্ষেত্রেও আছে, হয়তো সবার ক্ষেত্রে আছে। তো আমি ওইরকম অনেক দিনদের খুঁজছিলাম, যখন খেলছিলাম তখন খুঁজছিলাম আমার ছোটবেলা থেকেই। যখন আমি এই জিনিসগুলো আলোচনা হয়, যখন আপনি ফ্রেন্ড সার্কেলের ভিতরে থাকেন, তখন কিন্তু অনেক ফ্রেন্ড এসব আলাপ আলোচনা করে। তো আমি এরকম আলোচনা করতাম, সবাই জানতো কিরকম চাই। তো ফ্রেন্ড সার্কেলে কিন্তু খুব মানে ইম্পর্টেন্ট, ভালো ফ্রেন্ড সার্কেল আর কি, তারা অনেক বেশি হেল্প করে যদি যদি ওদের কাছে ভালো মনে হয়। তো আমার ক্ষেত্রে আমার ফ্রেন্ড সার্কেল খুব হেল্প ছিল। বিশেষ করে ওয়াইফের আমার ওয়াইফের বোনের হাজবেন্ড, যা আপনারা সবাই জানেন, সৈকত। ও আমাকে খুব হেল্প করেছে ওই সময়টায়। ও জানতেন যে আমি বিগিসিতে 6 বছর ছিলাম, তারপরে আপনার অলমোস্ট 10-12 বছরের সম্পর্ক আমাদের বিগিসি থেকে। তো আমার আনাগোনা মানে আমার সবই জানে, আমি ওর সবই জানি। তো ওর ভিতর ও জানতো যে আমার কিরকম পছন্দ। তো ওই জানার ফলে ও আমাকে সাজেস্ট করে। তো আমিও দেখলাম, তারপরে আমিও সব দেখে শুনে আমার ভালো লাগলো, তারপর আমি ডিসিশন নিলাম। তারপরে আপনার আব্বা আম্মাকে জানালাম, আব্বা আম্মাও খুশি। বিশেষ করে আমার আম্মা, আব্বা অনেক খুশি। আহ, সবাই জানেন যে সুন্দর মেয়ে হলে সবাই, আর সব দিক দিয়ে যদি ঠিক থাকে, আল্লাহর মতো ফ্যামিলি টেবিলে আর এভাবে বিয়ে শাদী হয়। দুই ফ্যামিলি থেকে হয় তারপরে। মমিনুল, করোনার সময়টা অনেক লম্বা ছিল, আপনি বাসায় ছিলেন। সেই সময়টা কিভাবে কাটিয়েছেন? অনেক সময় দেখা গেছে অনেক ক্রিকেটার স্ত্রীকে হেল্প করছে রান্নায়, হুম। ঘর পরিষ্কার করায়। আপনি কিভাবে কাটিয়েছেন? কোনো কিছু রান্না শিখেছেন ওই সময়টাতে, এমন কিছু করেছেন কি? না, এইটা সম্পর্কে হয়তো কিছু বলতে পারবো না, এটা হয়তো আপসেট করে দেবো, কারণ আমি রান্না বান্নাও তো জানিও না। আর রান্না বান্না কোনো হেল্প করতে হয়নি, আমার ওয়াইফই সব করেছে। আহ, ওই সময়টা আমি
বিশেষ করে আমি ওই সময় মুভি দেখা, তারপর আপনার বিভিন্ন সিনেমা টিনেমা দেখা, ওই যেটা বললাম মুভি দেখলাম, তারপর বিভিন্ন সিরিয়াল টিরিয়াল ছিল নেটফ্লিক্স ওইসব দেখে, তারপর আপনার ওয়ার্কআউট করে টাইম পাস করেছি। এইভাবে ওইরকম আলাদা কোনো রান্না বান্না কোনো রেসিপি রেসিপি শেখা হয়নি। হিন্দি মুভি না ইংলিশ মুভি কোনটা আপনার বেশি ভালো লাগছে? আহ, ছিল দুই একটা মোটিভেশনাল মুভিও ছিল আপনার, তারপর আপনার নেটফ্লিক্স একটা খুব নাম করে একটা আপনার ইয়া ছিল যে মানি হাইস্ট, ওটাও দেখেছি। আহ, এরকম দুই তিনটা সিরিয়াল ছিল। তারপর আপনার ইসরায়েলি কিছু আপনার এজেন্টদের নিয়ে কিছু আপনার ইয়ে আছে, ওগুলোও দেখেছি। আহ, তারপর আপনার মুভি দেখেছি কিছু, হিন্দি মুভি, ইংলিশ মুভি। ক্রিকেটাররা তো সবার কাছে তারকা, আপনি একজন তারকা, তো আপনার কাছে না তারকা না, কি? কোনো কোন অভিনেতা কোন নাকি কোনো ক্রিকেটার? বলাটা খুব ডিফিকাল্ট। ক্রিকেটারও বলতে পারেন, অভিনেতাও বলতে পারেন। ক্রিকেটার যদি বলতে চান, কিভাবে বলবেন সেটাও একটা আপনার প্রশ্ন হতে পারে, কিভাবে ক্রিকেটার বলতে চান আপনি। আপনি কাকে অভিনেতা, আদর্শ মানেন, কাকে ফলো করেন, বা কার আমি মতো কি হতে সত্যি চেয়েছেন কথা, জীবনে? না না, আমি কারোর মতো হতে চাইনি। যদি আপনি বলেন যে কাকে দেখে আপনি ক্রিকেট খেলে ইন্সপায়ার হয়েছেন ছোটবেলা থেকে, আমি ছোটবেলা থেকে, আপনারা জানেন এটা আমি অনেকবার বলেছি, আমি সচিন টেন্ডুলকারকে দেখে ইন্সপায়ার হই। ওনাকে দেখে আমি ক্রিকেট খেলার মানে মানে মানুষের ভিতরে একটা ইন্সপায়ারেশন একটা জিনিস জাগে, ওইরকম ছিল ওনাকে দেখে, আমার ওই জিনিসটা ছিল। তো ওনাকে দেখে আমি ইন্সপায়ার। আসলে কাউকে ফলো করা হয় না, কিন্তু এরপর থেকে ডে বাই ডে যত দিন যায়, তখন বিভিন্ন ভালো ভালো প্লেয়ারদের দেখি, ওনাদের ভালো ভালো জিনিসগুলো নিয়ে চেষ্টা করি, সব প্লেয়ারদের বিভিন্ন ইন্টারভিউ করি, ওনাদের ভিতরে ভালো ভালো যে জিনিসগুলো আছে সেগুলো নিয়ে স্পেসিফিক ভাবে কাউকে ফলো করা হয় না। আর সিনেমা জগতে কাউকে কি পছন্দ আপনার? কোনো নায়িকা, কোনো নায়ক? যদি নায়িকা, নায়িকা বলতে চান বাংলাদেশে, বাংলাদেশে আমরা নায়িকা না, বাংলাদেশে হয়তো নাটক করে এরকম আছেন যে আগের, আপনাদের সময়ের হয়তো, আমাদের সময় না আপনাদের সময়ের, অপি করিমকে ভালো লাগে। আর আগের যদি নায়ক বলেন, হয়তো সালমান শাহর মুভি দেখি, সালমান শাহকে ভালো লাগে, প্রয়াত সালমান শাহ। আর এইরকম আগে হলিউডে হয়তো, বলিউডে হয়তো দুই একজন আছেন, আমির খানকে ভালো লাগে এইরকম। করোনার সময়টা অনেক ক্রিকেটার তাদের ব্যক্তিগত উদ্যোগে মানুষের পাশে দাঁড়িয়েছেন, আমরা জানি আপনিও দাঁড়িয়েছেন, বাট মিডিয়াতে না ওইভাবে আমি আপনার সেই, আমি আমি দাঁড়াই না, আমি দাঁড়াইনি। কিন্তু আপনি প্রচারে আসতে চাননি, কারণটা কি? না এখনো না চাচ্ছেন না, না? আমি দাঁড়াই না, না না, আমি দাঁড়াইনি। আর একটা জিনিস আমি মানি যে আল্লাহ তাআলা বলেছেন যে, আপনিও জানেন এটা ইসলামিক যে নিয়ম, যে আপনি যদি দান করেন হয়তো ডান হাত থাকলে অথবা বাম হাত জানবেন। তো আমি আমি করিনি, আমি এরকম ভাবে কোনো দান টান করিনি। আচ্ছা আচ্ছা। মমিনুল, ক্রিকেটের পাশাপাশি ধর্মকর্মটা আপনি খুব ভালোভাবে পালন করেন, তো এটা কি ছোটবেলা ঠিক থেকেই নাকি? না, ছোটবেলা থেকে জিনিসটা হলো, হ্যাঁ বলতে গেলে আমি বিকেএসসি ভর্তির আগে থেকেই আমি, এই জিনিসটা আমার জাগে যখন আমি ছোটবেলায় বিকেএসসি ভর্তির আগে স্কুলে যখন ছিলাম, তখন আমাদের স্কুলে, আমি যে স্কুলে পড়তাম ওই স্কুলে একটা রুলস ছিল যে, তখন আমাদের স্কুল ছিল আপনার 10টা থেকে 4টা পর্যন্ত। তো আপনার একটা সময় একটা ব্রেক দিত, 1 ঘন্টার ব্রেক, ওই ব্রেকের ভিতরে আপনি বাসায় গিয়ে খেয়ে আসতে পারেন অথবা স্কুলের ক্যান্টিন থেকে খেতে পারেন। তো আমাদের কিন্তু খেতে যাওয়ার আগে আপনার জোহরের নামাজটা ওই স্কুলে অবশ্যই পড়তে হবে, এরকম একটা রুলস ছিল আর কি। তো এর ভিতরে আপনার রেগুলার নামাজ পড়তাম, খালি জোহরের নামাজটা পড়া হতো। তখন স্কুলে একজন টিচার ছিলেন, আহ, ইংলিশ যারা ধর্ম ধর্ম আপনার ইসলামিক যে ধর্ম আমরা যেটা বলি আর কি, ধর্ম যে বিষয় সাবজেক্ট ওইটা পড়ায়। তো উনি প্রায় সময় আমাদের নামাজ দোয়া পড়ার জন্য ইন্সপায়ার করতেন। উনি একদিন পড়াতে পড়াতে একদিন আল্লাহর ভয় দেখাই দেন আমাদের সবাইকে। তো ওই দিন থেকে একটু আল্লাহর ভয় আসলো আমার ভিতরে, একটা আল্লাহর ভয় আসলো, তখন থেকে নামাজ পড়া শুরু হয়। আর ধর্মকর্ম যদি আপনি বলেন, আমি ওইভাবে ধর্মকর্ম মানি না, খালি চেষ্টা করি 5 ওয়াক্ত নামাজ দোয়া পড়ার। ধর্মকর্ম বলতে আপনার সব কিছু মানতে হবে, অনেক কিছু ইসলামের অনেক বিষয় আছে, ওগুলো করতে হবে। তা আমি এত কিছু করতে পারি না, এত চেষ্টা করি, কিন্তু অ্যাটলিস্ট 5 ওয়াক্ত নামাজ পড়ার চেষ্টা করি, এটাই, আর কিছু না। মমিনুল, একজন ক্রিকেটারকে সাধারণত ক্রিকেটের আলোচনার বাইরে রাখা খুব কঠিন, তাই আমরা জি, আবারও একটু ক্রিকেটের আলোচনায় ফিরে আসছি। শিওর। টেস্ট অধিনায়ক হিসেবে আপনার শুরুটা ভারতের বিপক্ষে, জি জি। খুবই মানে এক কথায় বাজে শুরু বলা চলে, আমরা হুম। যেভাবে দেখছি। আপনিও বলেছেন যে আমাদের শুরুটা ভালো হয়নি, আপনার শুরুটাও ভালো হয়নি। জি জি। তো
এই সময়টা কি হতাশায় কেটেছে, নাকি ওই সময়টাকে অনুপ্রেরণা হিসাবে নিজের মধ্যে কাজ করেছে যে না, আমাদেরকে ঘুরে আমার দাঁড়াতে হবে? আমার কাছে মনে হয় আপনার ভালো কোয়েশ্চেন করছেন, কোয়েশ্চেনটা খুব ভালো ছিল। এখন ডিপেন্ড করে আপনার এটা এগুলা পার্সোনাল মানুষ হিসেবে, পার্সোনাল ব্যক্তি হিসেবে আপনার ডিপেন্ড করে। ওই ব্যক্তি, ওই যে ক্যাপ্টেন, ওই যে টিমের প্লেয়ার, ওই কিভাবে নেয় জিনিসটা। কেউ হয়তো আপনি যে বললেন, আপনার কি আসলে ওই সময় ফ্রাস্ট্রেশন ছিল, নাকি আপনি অনুপ্রেরণা হিসেবে নিয়েছেন। তো এজ এ প্রফেশনাল প্লেয়ার হিসেবে আমার কাছে মনে হয় যে আমি যদি চিন্তা করি যে আমি কোনো সময় আমার পাস্ট যেটা চলে গেছে আমার ওইভাবে চিন্তা করা উচিত না। আমি ওইখান থেকে কি শিক্ষা নিতে পারি, কিভাবে আমি ইমপ্রুভ করতে পারি, কিভাবে আরো সামনে এগিয়ে নিয়ে যেতে পারি, এটা নিয়ে চিন্তা করা উচিত। ওই সময় আমি কোনো সময় ফ্রাস্ট্রেট ছিলাম না। আমার কাছে মনে হয়েছিল এটা আমার জন্য একটা বিরাট শিক্ষা। যদিও আমাদের প্রতি এক্সপেকটেশন কম ছিল, আর অবশ্যই বড় টিমের সাথে খেলা, আপনার টেস্ট, অবশ্যই আপনার ওদের ইন্ডিয়ার কন্ডিশনে অবশ্যই ডিফিকাল্ট, সব টিম স্ট্রাগল করে। তো ওর ভিতরে আমি হয়তো অনেক পজিটিভ জিনিসগুলো পেয়েছি, যেটা আমার টিমের জন্য, আমার নিজের জন্য অনেক হেল্পফুল হবে, যেটা আমি ভবিষ্যতে কাজে লাগাতে পারি। পুরোপুরি আপনি যে সারমর্ম কথা বলতেছেন, অবশ্যই এটা আমি অনুপ্রেরণা হিসেবে, আমি শিক্ষা হিসেবে নিয়েছিলাম যে ভবিষ্যতে আমার জিনিসটা কাজে দিবে। পরবর্তীতে পাকিস্তান সফর ছিল, তারপরে মানে এই ধীরে ধীরে আপনি শিখতে শুরু করেছিলেন একটা দলের পরিবর্তন, নিজের মতো দলটা মানে একটা এই করে নিয়ে দল সাজাতে চেয়েছিলেন আপনি। বাট করোনার সময়টাতে সেই জায়গা থেকে অনেকটাই সরে গেছে, দীর্ঘদিন মাঠে ক্রিকেট নেই। তো দীর্ঘদিন মাঠে ক্রিকেট নেই। তো এই জায়গাতে কতটা পিছিয়ে গেছি বলে আমরা মনে করি এই সময়টার কারণে? দেখেন, আমার কাছে মনে হয় না যে আপনি খুব বেশি পিছিয়ে গিয়েছি। এখানে খুব বেশি পেছানোর, আমার কাছে মনে হয় না খুব বেশি পেছানোর কথা। কারণ আপনি প্লেয়ার হিসেবে আপনি আগের সিরিজে কি করেছেন না করেছেন, প্রত্যেক সিরিজে আপনি কিভাবে শিখছেন, কিভাবে ইমপ্রুভ করছেন, এটা কিন্তু আপনার মাইন্ডে আছে। আপনার ব্রেইনে কিন্তু জিনিসটা অলমোস্ট জায়গায় করে নিয়েছে, আপনি কিভাবে ইমপ্রুভ করছেন, কি কাজগুলো করলে আপনি ইমপ্রুভ করবেন। তো হয়তো আপনার যেটা বলে রিদমটা হয়তো একটু নষ্ট হবে, কিন্তু আপনি যদি রেগুলার করতে থাকেন ওই রিদম আবার চলে আসবে। হয়তো একটা সিরিজ অথবা দুইটা সিরিজ করলে আবার চলে আসবে। তো আমার কাছে মনে হয় খুব বেশি ডিফারেন্স হবে আমরা যদি আমাদের কাজটা, আমরা যেভাবে শিখানো যে কাজগুলো আমরা করছিলাম, যে জিম্বাবুয়ে সিরিজ থেকে আপনার আফটার ইন্ডিয়া সিরিজের পর থেকে যেগুলো আমরা করছিলাম, ওগুলো যে আমরা রেগুলার করতে থাকি, যেগুলো ইমপ্রুভ করে, যেগুলো কাজগুলো করতে থাকি, তাহলে অবশ্যই আমরা আগের জায়গায় ইনশাল্লাহ চলে আসবো। কিন্তু একটু হয়তো সময় লাগতে পারে। মমিনুল, অধিনায়ক তো একা আর খেলেন না, তাকে একটা দল নিয়ে খেলতে হয়। তো 11 জনের এই দলের পারফরমেন্সেই কিন্তু জয় পরাজয় নিশ্চিত হয়। কেমন আপনি টেস্ট দল চান? আপনি টেস্ট জেতার জন্য কেমন দল চাচ্ছেন? আপনার চাওয়াটা কোথায় টেস্ট দলের প্রতি? টেস্টের প্রতি আপনার টেস্ট না, আপনি 3 ফরম্যাটেই যদি বলেন, শুধু টেস্ট দল না, আপনি ওয়ান ডে, টি-20, প্রত্যেক ফরম্যাটে যদি আপনি চান, আপনি অবশ্যই চাইবেন যে টিমের জন্য খেলে এরকম প্লেয়ার দরকার। এটা আপনার ফিল্ডিংয়ে হোক, ভালো রান আউট করলো, ভালো আউটস্ট্যান্ডিং একটা ক্যাচ নিল, আপনি বলতে পারেন আউটস্ট্যান্ডিং একটা স্পেল করলো, অথবা খুব ভালো বোলিং করলো, অথবা আপনার খুব ভালো ব্যাটিং করলো। তো আপনি আমার কাছে মনে হয় যে আপনি পার্সোনাল গোলের চেয়ে আপনার টিম পারফরমেন্সটা খুব বেশি করেন। আমরা যে টিম হিসেবে আমরা ভালো খেলতে পারি, এটা আমি প্রথমে যেটা বললাম যে আপনার একটা ফরম্যাট না, 3 ফরম্যাটে কিন্তু আপনার এই জিনিসটা ইমপ্রুভ করা যায়। স্পেসিফিক আপনি দিন শেষে ক্রিকেটটা হলো আপনার টিম গেম। তো টিমের জন্য যারা খেলবে তারাই আমার কাছে মনে হয় সবচেয়ে ভ্যালুয়েবল প্লেয়ার। মুমিনুল, আপনার দলে সাকিব আল হাসান, তামিম ইকবাল, মুশফিকুর রহিম, মাহমুদুল্লাহ রিয়াদ জি, জি, সবাই আছেন। বাংলাদেশের আহ পঞ্চপাণ্ডবের 4 জনই আপনার সাথে এখন আছেন টেস্টে। জি, জি। এই পাওয়াটা আপনার জন্য আসলে কতটুকু সাহায্য করছে, এবং আপনি কতটুকু আশাবাদী তাদের নিয়ে সামনে এগিয়ে যেতে? যদিও তাদের সময় শেষ হয়ে আসছে, দেখেন, তারপরে। না আপনার, আমার কাছে মনে হয় আপনি যে কথা বললেন সময় শেষ হয়ে যাচ্ছে, এটা আসলে সময় শেষ না, আমার কাছে মনে হয় সময় শুরু, আমার জন্য শুরু। আহ, আপনি যখন যখন আপনি আমার কাছে যেটা মনে হয় যে আপনি যখন আহ, এরকম একটা টিম পাবেন যেখানে সব 4-5 জন সিনিয়র প্লেয়ার রয়েছেন, যারা 10-12 বছর ধরে খেলছেন, তার মধ্যে আপনি জুনিয়র একজন ক্যাপ্টেন। তো আপনার জন্য আমার কাছে মনে হয় যেটা খুবই ইজি যে টিমটা পরিচালনা করা। কারণ আপনি সিনিয়রদের এনাফ আপনি এক্সপিরিয়েন্স পাবেন,
তারপরে ওনারা দেখবেন আমার কাছে মনে হয় ওনারা অনেক বেশি আমার কাছে মনে হয় যে এটা অনেক খুব ভালো একটা অপরচুনিটি আমার জন্য। আর এটা আমি না হয়তো আমার জায়গায় যদি অন্য কোনো জুনিয়র প্লেয়ার হতো আপনার ক্যাপ্টেন্সি করতো, তার জন্য খুব জিনিসটা খুব ইজি হতো। তো এটা আমার জন্য আমার কাছে মনে হয় যে বিরাট বড় একটা সুযোগ আমার জন্য। ওনারা থাকাকালে আমি যদি ভালো কিছু শিখতে পারি, ভালো কিছু নিতে পারি, এটা আমার টিমের জন্য অবশ্যই বেটার। মমিনুল অধিনায়ক মানে সেনাপতি ধরা যায় যুদ্ধের ক্ষেত্রে, যেমন সামনে থেকে নেতৃত্ব অধিনায়ক সেই কাজটাই করেন সেনাপতির মতো। তো নানা রকম অস্ত্রের ব্যবহার আছে, কামান, রাইফেল ব্যবহার করেন। ঠিক ক্রিকেটের অধিনায়কের জন্য মূল অস্ত্র হচ্ছে বলার, বিশেষ করে জি, টেস্টে বলারদের টেস্টে গুরুত্ব বল। অনেক বেশি। তো আপনাকে যদি বলা হয় যে আপনি আপনার অস্ত্র ভান্ডার সাজাবেন, সেখানে কেমন বোলার চান, কেমন পেসার চান, কেমন স্পিনার চান, কাদের চান, আপনি যদি বলতেন? আমি আগে আপনাকে বলেছি যে আপনার হয়তো বুঝতে পারবেন, আমি এমন বোলার চাই যে টিমের জন্য যখন চাবে সে তখন বোলিং করবে টিমের জন্য টিম যখন যেটা চাবে তখন সে সেটাই করবে, এরকম বোলার চাই। যে আমার এমন কোনো বোলার চাই না যে শুধু নিজের কাজটা শেষ করে সে চলে গেল। এমন বোলার চাই যে আপনার ফিল্ডিংও এফোর্ট দিবে, ব্যাটিংও আপনার নিচের দিকে সাপোর্ট দিবে, আর বোলিংটা তো করবে। তো আপনার তিনটা বিভাগে যে সে টিমের জন্য কন্ট্রিবিউট করতে পারে এরকম বোলার চাই আমরা। আহ, যদি আপনাকে টেস্টে 4 জন পেসার বেছে নিতে বলি আপনার টিমের জন্য, কাকে কাকে বেছে নিবে বর্তমান সময়ে বর্তমান সময়ে? বর্তমান সময়ে তো আপনার টিম মোটামুটি সবাই জানেন কারা কারা খেলে রেগুলার। তারপর আপনার পছন্দ যদি বলতেন। না, এটা বলাটা খুব ডিফিকাল্ট, কারণ এজ এ ক্যাপ্টেন এখানে এই জিনিসগুলো বলাটা খুব ডিফিকাল্ট। মানে আস্থা রাখা যায় বা ভরসা রাখা যায় আপনার নিজের এরকম কোনো নাম? হয়তো এখন এখন যে দুইজন খেলছেন ওরা অবশ্যই থাকবে, আপনার এবাদত আর রাহি, আবু জায়েদ রাহি। আপনি যদি অ্যাড করতে চান হয়তো মুস্তাফিজ। আর ভবিষ্যতে যদি আপনি খালেদ যদি ফির হয়, খালেদ, তারপর তাসকিন। সাকিব আল হাসান দলের একজন স্পিনার, ব্যাটসম্যান, অলরাউন্ডার। তার বিকল্প আসলে খোঁজা খুব কঠিন। তারপরে যদি বলা হয় যে সাকিব না থাকলে আপনি স্পিনার হিসেবে টেস্ট দলে কাকে চান? অবশ্যই সাকিব ভাই থাকলে আপনার দুইটা প্লেয়ারের কাজ হয়, না থাকলে আর কি। তো অবশ্যই সাকিব ভাই না থাকলে আপনার যদি আপনি লেফট আর্ম স্পিনার বলেন অবশ্যই তাইজুল তো থাকেই। অন্য তো আপনার তখন আমি হয়তো অন্য একটা অফ স্পিনার নিতে পারবো। আপনি এরা মিরাজ বলতে পারেন, নাইম বলতে পারেন। মনির ভাই, একটা গুঞ্জন রয়েছে সাকিব আল হাসানের আপনার নিষেধাজ্ঞা উঠে যাচ্ছে 29 অক্টোবর। জি, এরপর যখন তিনি ফিরবেন, তখন এমনও শোনা যাচ্ছে বা অনেকেই বলা বলি করছে যে নেতৃত্বের পরিবর্তন আসতে পারে টেস্ট দলে, নেতৃত্বের হাত বদল হতে পারে। সেই বিষয়টি কি আপনার মাথায় আছে না আপনার কখনো ভেবেছেন এমন কিছু? এটা সময়ের সাথে তখন অনেক কিছু পরিবর্তন হলে হবে, এটা নিয়ে আমি কোনো সময় চিন্তিত না। আর ওটা নিয়ে আমি অত বেশি ওয়ারিড না, আল্লাহর রহমতে। একজন সাকিব দলের জন্য কতটা গুরুত্বপূর্ণ? এই এই কোয়েশ্চেনটা মনে হয় আমার চেয়ে আপনারা যারা দর্শক যারা দেখছেন তারা আর ভালো জানেন, আপনিও ভালো জানেন। তো এটা নিয়ে আমি যতই বলি এটা কম হয়ে যাবে। কারণ একটা কারণ বলাটাও ডিফিকাল্ট, কারণ উনি হলে আপনার 1:2 প্লেয়ার, ওনার জায়গায় দুইটা প্লেয়ার খেলাইতে হয়। তো আপনারাই বিচার করে নিতে পারেন আসলে কতটা ইম্পর্টেন্ট প্লেয়ার। আপনি অধিনায়কত্ব উপভোগ করছেন না ব্যাটিং, কোনটা? অবশ্যই দুইটা, যদি মানে অধিনায়কত্ব ব্যাটিং দুইটা, আচ্ছা, দুইটাই আমি উপভোগ করছি। একটু অন্য প্রসঙ্গে চলে আসি। আপনাদের ক্রিকেটেরও খেলায়, ক্রিকেট খেলায় যে বিষয়গুলো আসে তার মধ্যে কোচের ভূমিকাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। একজন কোচ অনেক কিছু করতে পারে, একজন কোচের আবার কিছু গুণাগুণ থাকে, কিছু দোষও থাকে। যেমন প্রায় সময় দেখা যায় একজন কোচের একজন প্লেয়ার বা দুইজন প্লেয়ার খুব প্রিয়, আবার কাউকে তিনি পছন্দ করেন না। ঠিক আপনার সঙ্গে এরকম কিছু ঘটনা ঘটেছে যখন হাতুড়ি সিং এ ছিলেন, এরকম সংবাদ এসেছেও। তো তার সম্পর্কে, তার সময়টা আপনি কিভাবে কাটিয়েছেন যদি একটু বলতেন? দেখেন যে জিনিসগুলো আপনারা আমার কাছে মনে হয় আপনারা যেভাবে দেখেন আমি জিনিসগুলো ওইভাবে দেখি না। আমি সবসময় বিশ্বাস করি আপনি যদি এটা, আমি এই কথা আগেও বলেছি,
আপনার টিমে যদি আপনার কোচ যদি আপনার বাবাও হন অথবা আপনার ভাইও হন, আপনার খুব ক্লোজ মানুষও হন, আপনি যদি পারফর্ম না করেন আলটিমেটলি দিন শেষে কিন্তু আপনি টিমে থাকতে পারবেন না। আর আপনার কোচ যদি আপনাকে পছন্দ নাই করুক, সে আপনাকে দেখলেই চলে অথবা আপনাকে দু চোখের বিষ এরকম হয়, আপনি তো পারফর্ম করেন, তার কোনো সাধ্য নেই যে আপনাকে টিম থেকে আউট করা। তো এটা এটা পুরোটাই আমি বিশ্বাস করি, পুরোটাই যাদের পারফরমেন্সের উপর ডিপেন্ড করে। যদি আপনি পারফর্ম করেন আপনি টিমে থাকবেন, সোজা বাংলা যে কথা বলেন, আর পারফর্ম না করলে অবশ্যই আউট দ্য টিম। দেশের হয়ে শততম টেস্ট খেলতে পারেননি, এই আক্ষেপ তো আছেই। এই না জন্য কাকে দায়ী করবেন? না, এটা আমার কোনো আক্ষেপ নেই। আমি সবসময় বিশ্বাস করি ছোটবেলা থেকেই, আমার আম্মা একটা জিনিস আমার ছোটবেলা থেকে শিখিয়েছেন যে সবসময় আল্লাহ ভরসা, আল্লাহ যেটা করবে সেটাই ভালো হবে, আল্লাহর হয়তো এটার প্ল্যান আছে। হয়তো ওই বাদ পড়াটা আমার জন্য ভালো ছিল। আর একটা আপনি যখন এরকম বাধা পাবেন, এরকম ভালো কিছু এরকম কিছু আপনি স্ট্রাগল করবেন, ওই স্ট্রাগল থেকে আপনার জন্য একটা হয়তো সংকেত থাকে অথবা ওয়ার্ন থাকে যে ভালো কিছু করার জন্য। তো আপনি ওই সংকেতটা কিভাবে নিচ্ছেন এটা হলো ইম্পর্টেন্ট। তো আমি যদি ভালোভাবে হয় হয়তো আমার ভালো হবে, যদি আমি খারাপভাবে নিই হয়তো আমি ডিস্ট্রয় হয়ে যাবো, এরকম আর কি। তো আমার কাছে মনে হয় যে আমি আসলে আমার কোনো আক্ষেপ নেই এটা নিয়ে। বেশিরভাগ সময় দেখা যায় দলের জয় পরাজয় সবকিছুতেই কোচের উপর দায়টা আসে। কোচ চলে যান, আবার নতুন ভাবে কোচ আসেন। অনেক সময় কথা ওঠে বিসিবি থেকে শুরু করে ক্রিকেট আলোচক সমালোচক সবাই একই কথা বলেন যে ভালো কোচ চাই। আসলে একজন ভালো কোচ বলতে একজন ক্রিকেটার কি বোঝেন, যদি আপনি একটু ব্যাখ্যাটা দিতেন। একজন ভালো কোচের কথা যখন আসে, এই ভালো কোচটা বলতে ক্রিকেটাররা কি বোঝেন বা সবাই কি বোঝেন? আপনারা মাঠে ভালো কোচের মিনিংটা কিভাবে দেখেন? ভালো কোচ হলে আপনার সর্বপ্রথম আপনার ন্যায়পরায়ণতা থাকতে হবে। আপনি টিমের ভিতরে কোনো সময় আপনার এটা থাকতে পারবে না যে আপনি এই কোচ এই প্লেয়ারকে পছন্দ করেন, আপনি ওই প্লেয়ারকে পছন্দ করেন না। টিমের মধ্যে অবশ্যই একটা টিম মানে হলো আপনার একটা ফ্যামিলি। টিমের মধ্যে অবশ্যই ফ্যামিলিতে যেমন আপনার আব্বা আম্মা ভাই বোন থাকেন, আব্বা আম্মা ভাই বোনের মধ্যে দেখবেন মাঝে মধ্যে আপনার ছোটোখাটো বিষয় নিয়ে তর্ক হয়, ছোটোখাটো বিষয় নিয়ে মানে ইয়ে হয়। তো টিমের ভিতরে এরকম হয় অনেক সময় হয়। তো আপনার ফ্যামিলিতে যখন এরকম হয়, আপনার টিমের ভিতরে হয়, তখন আপনার একটু মেনে নিতে হবে, কারণ ফ্যামিলিতে আপনার যখন হবে এটাও এরকম করলে তারপর ওইভাবে মেনে নিতে হবে। তো ভালো কোচ আমার কাছে ওইটা মনে হয় যে সবসময় তার কাজের প্রতি সে অনেস্ট থাকবে, সবসময় সে ন্যায়পরায়ণ থাকবে, অনেস্টি থাকবে তার, যেটা বলে আপনার বাক বিচার সম্পন্ন মানুষ হতে হবে। অবশ্যই আপনার সাথে তার স্কিল তো আপনার থাকবে, আপনার বলেন যদি আপনি ব্যাটিং অথবা বোলিং অন্যান্য স্কিলও থাকবে, সাথে এই জিনিসগুলো থাকলে কারোর সাথে কারো কম্পেয়ার না করে, অথবা কারো আমি প্রথমে যেটা বললাম, আমি একজনকে অনেক বেশি পছন্দ করলাম, একজনকে অনেক বেশি সুযোগ দিলাম, আরেকজনকে আমি সুযোগই দিলাম না, এরকম না। সবাই যাতে সমান সুযোগ পায় এরকম আর কি। মনিরুল ভাই, দেশের বাইরে শ্রীলঙ্কাতে আপনার অভিষেক, টেস্ট অভিষেক। সেই প্রায় 7 বছর পরে সেই শ্রীলঙ্কাতে আপনি টেস্ট দলের নেতৃত্ব দিতে যাবেন। দায়িত্বটা কি এবার অনেক বেশি? না, আপনি জিনিসটা হলো যে আমি সবসময় বিশ্বাস করি আপনি দায়িত্বটা যদি আপনি নেন তাইলে আপনার কাছে, আপনি যদি খুব বেশি চিন্তা করেন জিনিসটা যে আমার দায়িত্ব অনেক বেশি, আমাকে এই করতে হবে সেই করতে হবে, তাহলে হয়তো আপনার কাছে এটা বার্ডেন হয়ে যাবে, আপনার কাছে এটা আপনার দায়িত্ব অনেক বেশি মনে হবে। দেন জিনিসটা আপনি যদি এনজয় করেন, আহ, আপনি যদি একটা ভালো লক্ষ্য নিয়ে যান, একটা ভালো প্রিপারেশন নিয়ে যান, একটা অপরচুনিটি হিসেবে নিয়ে যান নিজেকে, যে ভালো কিছু করার একটা অপরচুনিটি, ভালো কিছু দেশকে ভালোভাবে রিপ্রেজেন্ট করার একটা অপরচুনিটি, ওইভাবে দেখলে আমার কাছে মনে হয় জিনিসটা ইজি। তো আপনার মন মানসিকতা ইম্পর্টেন্ট, আপনি কিভাবে দিবেন, আপনার মাইন্ড কিভাবে নেই, এটা ইম্পর্টেন্ট। টেস্ট নিয়ে তো অনেক কথা হলো। আপনি টেস্টের দেশের সেরা একজন ব্যাটসম্যান এবং টেস্ট অধিনায়ক। তো আমরা একটু, আপনার কিন্তু অভিষেক আগে হচ্ছে ওয়ানডে এবং টি-20-তে, একটু সেই ওয়ানডে টি-20-তে ফিরে যাই। আহ, আপনাকে টেস্ট ব্যাটসম্যান বলা হয়, স্পেশালিস্ট। আপনি কতটা মনে করেন আপনি আসলে কি এই দেশের টেস্ট স্পেশালিস্ট ব্যাটসম্যান একজন? কতটুকু মানেন যে আপনি শুধু টেস্টের প্লেয়ার? দেখেন আমি সবসময় যে জিনিসটা দেখেছিলাম যে আমি যদি আপনার আহ, আমার টেস্ট স্পেশালিস্ট যে আপনার তকমা যেটা বলে আর কি, সেটা হয়েছিল কেন আমি যখন টেস্ট খেলি, যখন থেকে আমার টেস্ট খেলা শুরু হয় তখন আমার টেস্টের পরিসংখ্যান খুব ভালো ছিল, যেটার কারণে সবাই কনসিডার করে আমি টেস্টের জন্য ভালো। আহ, আপনার এক্সামে যদি আপনি খুব ভালো করেন তখন আপনার কিন্তু এক্সামটা দেখেই মানুষ বিচার করে। তারপর ওয়ান ডে হয়তো আমার ওয়ান ডে ক্যারিয়ারটা হয়তো আমি ওইভাবে
শো করতে পারিনি, এভাবে ভালো করতে পারিনি, যেটার কারণে হয়তো আমি সবাই ওইভাবে ওয়ানডেতে কনসিডার করে না। আহ, তারপরেও আমি নিজেকে বিশ্বাস করি যে আমি হয়তো কোনোদিন, আল্লাহ যদি চাই ইনশাল্লাহ আমি হয়তো কোনোদিন সুযোগ পাবো, হয়তো আল্লাহ আমাকে একটা অপরচুনিটি দেবে, সেই সুযোগ আমি অপেক্ষায় আছি, অবশ্যই ওই সুযোগটা কাজে লাগাতে পারবো। ওয়ানডে খেলতে পারছেন না, এই বিষয়টা কি আপনাকে মানে পড়াচ্ছে বা আপনাকে একটু না না নিম্নমুখী করে না দিচ্ছে আত্মবিশ্বাস? না না না, এটা কোনোভাবে আনভিন্নভাবে করছে না, কোনোভাবে পড়াচ্ছে না। আহ জিনিসটা হলো আপনি যদি চিন্তা করেন আমি ডে বাই ডে ইমপ্রুভ করে কিভাবে আহ, এই জায়গায় টেস্ট ক্রিকেটটা ইমপ্রুভ করে আমি হয়তো ভবিষ্যতে হয়তো ওয়ানডে খেলতে পারবো। তো আপনার এই জায়গায় যদি আপনি ইমপ্রুভ করতে থাকেন, আপনার যদি ব্যাটিংটা ওইভাবে ইমপ্রুভ হয়, ওইভাবে যদি আপনি পারফরমেন্স শো করতে পারেন, হয়তো অবশ্যই আল্লাহর রহমতে আপনার সুযোগ আসতে পারে, তখন আপনি এই সুযোগটা কাজে লাগাতে পারেন। মনির ভাই, আক্ষেপের কারণটা এই জন্য বললাম যে আমরা বাংলাদেশের টেস্ট কিন্তু বাংলাদেশে অনেক দিন পর পর হয়, একটা গ্যাপ থাকে, যদিও 2019টা ছিল অনেক, 20-এও অনেক সুযোগ ছিল, কিন্তু স্বাভাবিকভাবে আমরা অনেকদিন পর পর টেস্ট খেলি। তো জি। আপনি যখন মানে টেস্ট খেলা, ওয়ানডে খেলেন না বা টি-20 খেলেন না, তখন কিন্তু চর্চার বাইরে থাকেন, মাঠের বাইরে থাকেন। এত দীর্ঘ সময় পর পর এসে টেস্টের সাথে মানিয়ে নেওয়া নিজেকে, এটা একটা চ্যালেঞ্জ হয় কিনা আপনার জন্য, বা আপনি কিভাবে সেই সময়টাকে নিজেকে ধরে রাখেন? অবশ্যই এখন যদি আমি বলি যে আসলে আমার কোনো চ্যালেঞ্জ হয় না, এটা বরাবরই ভুল কথা হবে। আমি বলবো না যে চ্যালেঞ্জ, অবশ্যই চ্যালেঞ্জ হয়, কারণ আপনার পক্ষে ইন্টারন্যাশনাল, তবে ইন্টারন্যাশনাল টেস্ট ম্যাচ আপনি 2 মাস পর অথবা 1 মাস পর 3 মাস পরে আপনি যদি গিয়ে খেলেন, আপনার জন্য অবশ্যই নতুন নতুন লাগবে, অবশ্যই ডিফিকাল্ট লাগে। তো আমি চেষ্টা করি আল্লাহর রহমতে জিনিসটা, এটা পুরোপুরি মেন্টাল একটা জিনিস আমার কাছে মনে হয়। তো আমি চেষ্টা করি কোনোভাবে মেন্টালে, মানসিকভাবে ওই জিনিসটা আমার মাথায় যাতে কোনোভাবে জায়গা করে না নিতে পারে, ওইভাবে আমি চেষ্টা করি। হয়তো মাঝে মধ্যে হয়, মাঝে মধ্যে হয়, চেষ্টা করি ওই জিনিসটা থেকে আমি সবসময় বের হয়ে থাকার চেষ্টা করি। হয়তো যেটা বললাম যে চেষ্টা করে হয়তো কিভাবে ওই জায়গায় ইমপ্রুভ করা যায়। আহ, অবশ্যই এটা ডিফিকাল্ট, কিন্তু আপনার অন্য কোনো ওয়ে থাকে, হয়তো আমি বিসিএল অথবা আপনার যে আমাদের দেশে যে ডোমেস্টিক খেলাগুলো থাকে ওগুলাতে আমি নিজেকে প্রিপেয়ার করার চেষ্টা করি। মনির ভাই, টেস্ট গেল, ওয়ানডে গেল, টি-20 এটা আপনি কতটা উপভোগ করেন? আর আরেকটা বিষয়, প্রত্যেক প্লেয়ারের টি-20 খেলে যারা, তা মানে উপভোগ করে যারা, আইপিএল খেলার একটা স্বপ্ন থাকে। আপনার হুম। সেরকম আইপিএল খেলার ছিল কিনা, স্বপ্ন ছিল? না না, আমার আমার আইপিএল খেলা করে স্বপ্ন নাই, সত্যি কথা। টি-20 অবশ্যই আপনার অ্যাজ এ ক্রিকেট প্লেয়ার হিসেবে আমার 3 ফর্মেটই ভালো লাগে, কোনো বলবো না যে আমার স্পেসিফিক কোনো ফর্মেট খেলতে ভালো লাগে না। অবশ্যই আমি 3 ফর্মেটে এনজয় করি, অনেক একটা ফর্মেট এক এক রকম সিচুয়েশন থাকে। তো আপনি কেমন প্লেয়ার, আপনি আপনার নিজেকে যদি ওয়ার্ল্ড ক্লাস প্লেয়ার আপনি দেখতে চান, 3 ফর্মেটকে 3 ভাবে আপনার 3 সিচুয়েশন থাকে, এক এক সময় একটা সিচুয়েশন থাকে, এক এক সময় একটা কন্ডিশন থাকে, যারা পারে তারা ওয়ার্ল্ড ক্লাস প্লেয়ার আমার কাছে মনে হয়। তো এই কারণে আমি 3টা ফর্মেটে আমার কাছে ভালো লাগে। দর্শক পাঠক মানুষের, আমরা অনুষ্ঠানের একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। তারপরে মমিনুলকে দু একটি প্রশ্ন না করলেই নয়। মমিনুল ভাই, আপনাকে বাংলার ব্রাডম্যান বলা হয়, এটা আপনি না না, কতটা এটা মানেন? না, এটা আমি কোনোভাবে মানি না ভাই, এটা পুরো দ্বিমত, এটা না বলাই ভালো। এমন কোনো কথা আছে যা কখনো কোনোদিন কাউকে বলা হয়নি, বলতে চেয়েছেন বলতে পারেননি, তা আমাদের এই না বলা কথাই বলতে পারেন? না, এরকম কোনো কিছু নাই। আমার শেষ প্রশ্ন আপনার জন্য আজকে, শ্রীলঙ্কা সফরে আপনার যে দল, সেই দলের কাছে আপনার কি চাওয়া থাকবে? যে দলটি আপনি পাবেন, তাদের কাছে কি প্রত্যাশা থাকবে আপনার? একটাই প্রত্যাশা, ফিল্ডিং ব্যাটিং 3 বিভাগে যাতে তারা টিমের জন্য খেলে, সিচুয়েশন বুঝে খেলে, টিম যখন যেটা যাবে সেভাবে মেনে নিয়ে খেলবে, এভাবে টিমের জন্য খেলা, আর কোনো কিছু চাওয়া নাই। আর আমি কি চাচ্ছি না, আগে তো সবাই জানে, টিমের প্রত্যেকটা প্লেয়ার, কোচ, আমরা কি চাই, টিম কোচ কি চাই, সবাই সবারটা কাজ জানে। ওমর ভাই, অসংখ্য ধন্যবাদ, আপনি আমাদের এই লাইভে এসেছেন। আমাদের না বলার কথায় আপনার অনেক না বলা কথাও বলেছেন। আমরা শুনেছি আমাদের পাঠকদের পক্ষ থেকে, আমাদের বাংলাদেশের সব ক্রিকেট ভক্তদের পক্ষ থেকে আপনাকে শুভেচ্ছা জানাচ্ছি। ধন্যবাদ মইনুল ভাই, আপনি আমাদের লাইভে আর আসার জন্য। আপনাকে অসংখ্য ধন্যবাদ, আর যারা এই লাইভ দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আপনার আমাকে দেখার জন্য অসংখ্য ধন্যবাদ, একটা সুযোগ করে দিয়েছেন। ইনশাল্লাহ আমাদের সামনে ক্রিকেট শুরু হবে,
আপনারা যারা দেখছেন তারা আমাদের জন্য অবশ্যই দোয়া করবেন, যাতে আমরা দেশের হয়ে ভালো কিছু করে আপনাদের দেখাতে পারি, আপনাদের মুখ উজ্জ্বল করতে পারি, আপনাদের একটু মনে আনন্দ দিতে পারি। দোয়া করবেন ইনশাআল্লাহ। থ্যাংক ইউ সো মাচ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।